বাচ্চাদের খেলতে দেখলে খুব ভালো লাগে। এখানে এরকম ভাবে বসে আমার খুব ভালো লাগে। জীবনে সবকিছু আছে, শুধু এই একটা সুখ খুঁজে বেড়াচ্ছি। মিস করি ওদের ভীষণ। হ্যাঁ গো, ডিনার তো অনেকক্ষণ রেডি হয়ে গেছে, কিন্তু এই ইঞ্জিন ড্রাইভার রাহুল তো ট্রেন দাঁড় করাতেই চাইছে না। তুমি খেয়ে নিয়েছো? এই চলছে। কি বানিয়েছো? ওই একই খাবার, নুডলস। কতবার বলেছি তোমাকে, যদি রোজ রোজ খাবার বানাতে তোমার ইচ্ছা না করে তাহলে তুমি হোম ডেলিভারি নিয়ে নাও, না হলে হোম সার্ভেন্ট রেখে দাও। রোজ রোজ নুডলস খাওয়াটা ঠিক না। এই রোজ রোজ একা থাকা না আমার আর একদম ভালো লাগছে না। বিনয়, আমরা আবার ওই একই কথা আলোচনা করছি। তুমি তো ভালো করেই জানো আমার পাটনা একদম ভালো লাগে না। তুমি রাঁচিতে ট্রান্সফার নিয়ে নাও না। আরে ব্যাংক থেকে ট্রান্সফার নেওয়া তো নুডলসের মতো নয় যে 2 মিনিটে হয়ে যাবে। তুমি তো জানো যে আমরা চাইলেই তো আর ট্রান্সফার নিতে পারি না। তুমি তো ওটা জানো, আমরা তো আর আগের মতো নেই। আমরা দুজনেই ছিলাম, প্রত্যেকটা পোস্টিং এ 2টো ব্যাগ প্যাক করে দুজনে একসাথে চলতাম। শোনো, কালকে পার্কে বসেছিলাম, বাচ্চাদের খেলতে দেখছিলাম। নতুন এক ধরনের টয় হেলিকপ্টার এসেছে, রিমোট দেওয়া। আমাদের রাহুল দেখলে না ভীষণ খুশি হবে। ওর জন্য কিনে দিও কিন্তু, ওকে? প্রত্যেকটা মাসে কিছু না কিছু কিনতেই হবে ওর জন্য। তুমি ওর মাথা খারাপ করে দেবে, আমি বলে দিচ্ছি। আরে না না না, এটা শুধু আমার খুশির জন্য। ওকে এনে দিও। হ্যাঁ ঠিক আছে। স্ত্রী সন্তান থাকার যে আনন্দ, ওদের থেকে দূরে থাকার যে কষ্ট, দুটো ব্যাপারই আমাকে ভীষণ নাড়িয়ে দেয়। একটা ভয় করে ভিতরে, ওরা কি আমাকে একেবারে ভুলে যাবে? হয়তো আমাকে আর ভালো লাগে না ওদের। স্যার, আমি কালই গিয়েছিলাম ওর বাড়িতে, ডোরবেল বাজালাম, দরজা খটখট করলাম আর আওয়াজও দিলাম, কিন্তু কোনো রেসপন্স পেলাম না। আর প্রতিবেশীরা? সবাইকে জিজ্ঞাসা করেছি, কেউ কিছু জানে না। নিশা বৌদি আর রাহুল কোথায়? না তো, আমায় তো নিশা কিছুই বলেনি যে কোথাও বাইরে যাচ্ছে। কাল সকালে তো এদের দুজনকেই দেখেছি। আমি 15 মিনিট ধরে চেষ্টা করছি, কোনো রেসপন্সই নেই। ফোন করেছেন আপনি? ফোন তো কাল থেকে সুইচ অফ, তাই ওনার স্বামী পাঠিয়েছেন এখানে খোঁজ নেওয়ার জন্য। অভিষেক, গত 2 দিন ধরে নিশার ফোন সুইচ অফ বলছে। পরশু থেকে ট্রাই করছি আমি। বিনয়, আমি তোমার বাড়িরই দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছি, ভেতর থেকে কেউ উত্তরই দিচ্ছে না। বৌদি কি বাপের বাড়ি কিংবা তোমার বাড়িতে তো যায়নি? না, দুটো জায়গার কোথাতেও যায়নি ও। আমি চেক করেছি। আর যদি যেত আমাকে ইনফর্ম করে তারপরেই যেত। আর ও ফোনটা কেন বন্ধ করবে? তাহলে কি পুলিশ? আর সোজাসুজি আমি আপনাদের কাছে এসেছি স্যার। আর এই বিনয় পান্ডে কোথায়? পাটনায় থাকে? 1 বছর ধরে পাটনাই আছে, ব্রাঞ্চ ম্যানেজারও। প্রথমে ওর পোস্টিং এখানে রাঁচিতেই ছিল। নিশা বৌদি আর রাহুল এখানেই থাকে, আর বিনয় একলা পাটনায় থাকে। স্যার, এই হলো লক্ষণ, সিকিউরিটি গার্ড। একেও আমি জিজ্ঞাসা করেছিলাম, এ দেখেইনি নিশা বৌদি আর রাহুলকে বাইরে যেতে। নিশা পান্ডের বাড়িতে কেউ এসেছিল? না স্যার, যদি কেউ আসতো তো এন্ট্রি থাকতো। বিনয় পুলিশও বেল বাজিয়েছে, কিন্তু কোনো রেসপন্স হয়নি। এখন পুলিশ দরজাটা খুলছে। অভিষেক, আমি এক্ষুনি পাটনার থেকে রওনা দিচ্ছি। আমার ভীষণ ভয় করছে। ওই অভিষেক যাদবকে ভেতরে ডাকো, শুধু ওকে।
এরাই স্যার, নিশা বৌদি আর রাহুল। আমাকে ভেতরে কেন যেতে দিচ্ছে না এরা? বিনয়, নিশা বৌদি আর রাহুলের বডি পোস্টমর্টমের জন্য গেছে। পুলিশ কাউকেও ভেতরে যেতে দিচ্ছে না। তোমাকে পুলিশ স্টেশন যেতে হবে। অভিষেক, তুই তুই নিজে দেখেছিস নিশা আর রাহুলকে? সত্যি কি নিশা আর রাহুল বেঁচে নেই? খুনটা 48 ঘন্টার বেশি হয়ে গেছে। মানে পরশুদিন 3রা ফেব্রুয়ারি। হ্যাঁ, ছুরি বা কোনো ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে। নিশার স্বামী বিনয় 3রা ফেব্রুয়ারি বিকেল থেকে ফোন ট্রাই করছিল, ফোন বন্ধ ছিল। 3রা ফেব্রুয়ারি সকালের দিকে মারা গেছে, 11টা-12টার মধ্যে। বিনয়বাবুকে বডিটা আইডেন্টিফাই করতে হবে, প্রসিডিউর এটা। বিনয় এই সময় শোকাচ্ছন্ন, কোনো কথাতেই রিয়াক্ট করছে না। কিন্তু এই দুটো মার্ডার হয়েছে প্রায় 48 ঘন্টার ওপর। দেখুন, খুনি পর্যন্ত আমাদের পৌঁছতেই হবে, আর বিনয়বাবুকে কয়েকটা প্রশ্ন করতে হবে। কিন্তু বিনয় তো 1 বছর ধরে পাটনায় আছে। যখন এটা হয়েছিল তখনও পাটনায় ছিল। ঘরে কিন্তু জোর জবরদস্তি ঢোকার কোনো প্রমাণই মেলেনি। দুটো গ্লাস পাওয়া গেছে ক্রাইম সিনে, মানে ব্যাপারটা পরিষ্কার। ঘটনাস্থলে যে বা যারাই ছিল নিশ্চয়ই পরিচিত ছিল। বিনয়, তোমাকে আইডেন্টিফাই করতে হবে বৌদি আর রাহুলকে। এটা নিয়ম। চারজন ছিল যারা ওই হাউসিং কলোনির নয়। 3রা ফেব্রুয়ারি সকালে ওই বিল্ডিং এ এই 4 জন ঢুকেছিল, আর এই 4 জনই আমাদের প্রথম সাসপেক্ট ছিল। ঘরে জোর জবরদস্তি ঢোকার মতন চিহ্ন কোথাও নেই। ঘরে টেবিলের ওপর দুটো গ্লাস পাওয়া গেছে, হয়তো এই 4 জনের মধ্যে 2 জন নিশা পান্ডের চেনাশোনা ছিল। আর একটা অদ্ভুত ব্যাপার ছিল এই ক্রাইম সিনে স্যার, যে নিশা পান্ডের মোবাইল ফোন আর তার গায়ে সমস্ত গয়না একই রকম ছিল। বাড়ি থেকে কি আরো কিছু চুরি গেছে? আমরা বিনয় পান্ডেকে সঙ্গে নিয়ে পুরো বাড়িকে স্ক্যান করেছিলাম, কিন্তু কিছুই মিসিং সামনে আসেনি। তো একটা ব্যাপার তো পরিষ্কার, এই ডাবল মার্ডারের পেছনে কোনো চুরির উদ্দেশ্য ছিল না। আরও একটা কথা, বিল্ডিং এর সিসিটিভি ফুটেজে আমরা 2 জনকে এমন দেখতে পাই যাদের কেউ চেনে না। স্যার, এই যে সাইন করছে, এ হলো শ্যাম গুপ্তা, আর এই যে লোকটা পাশে রয়েছে এ হলো জিতেন কাশ্যপ। এরা ইন্টেরিয়ারে কাজ করে স্যার। নিশা পান্ডের নিচের ফ্ল্যাটটাতেই নাকি এরা কাজ করছিল, বিকাশ পাঠকের ফ্ল্যাটে। এই দুজন এরা তো আমার বাড়িতে ইন্টেরিয়ার করেছিল। এ হচ্ছে শ্যাম গুপ্তা আর এ হলো জিতেন কাশ্যপ। স্যার, এরা দুজন রোজ আসতো। আর এরা দুজন? না স্যার, এই দুজনকে তো আমি চিনতে পারছি না। স্যার, আমার মনে হচ্ছে এই দুজন ওদের সাথে এসেছিল। মানে তুমি এদেরকে চেনো না? আমি ওদের জিজ্ঞাসা করিনি স্যার। স্যার, বিল্ডিং এর প্রতিটা ফ্ল্যাটে গিয়ে এদের দুজনের গ্রাফ দেখানো হয়েছে, কিন্তু কেউ বলতে পারেনি যে এরা দুজন কারা। বিল্ডিং এ যখন ঢুকেছিল তখন নিশ্চয়ই বাইরেও বেরিয়েছিল। রাইট স্যার, ওই 11:30 হবে। 1 মিনিট, দেখো এদের শার্টগুলো চেঞ্জ হয়েছে। বিল্ডিং এ ঢোকার সময় অন্য শার্ট পরেছিল, এই শার্টগুলো নয়। কিন্তু এদের চেহারাগুলো মজদুরের মতোই, হাতেও সেই ঝোলা। সিকিউরিটি গার্ড লক্ষণের নজর থেকে বেরিয়ে গেছে স্যার। না তো স্যার, আমরা তো এদেরকে চিনিও না। এরা দুজন আমাদের সঙ্গে ছিল না। আমরা ইনাকে আগে কখনো দেখিনি স্যার। ভালো করে দেখো, তোমাদেরই পেশাদার মনে হচ্ছে একে। শহরে আগে কখনো দেখোনি? না স্যার। বিল্ডিং এর অন্য কোনো ফ্ল্যাটেই এরা যায়নি, শুধুমাত্র নিশা পান্ডের ফ্ল্যাটে গেছিল। কোনো ফোর্স এন্ট্রি এক্সিট নেই। ঘরের ভেতরে টেবিলের উপর জলের 2টো গ্লাস। এটা ধরে চলা যেতে পারে যে এরা শুধুমাত্র নিশা পান্ডের বাড়িতেই গেছিল। হ্যাঁ, তবে মার্ডারের উদ্দেশ্য নিয়েই গেছিল। আমি জানি না স্যার।
আপনার বিল্ডিং এর কেউ জানে না এরা দুজনকে। সেদিন আপনার ওয়াইফের ফোন সুইচ অফ হওয়ার আগে উনি না তো নিজে কাউকে ফোন করেছেন আর না ওনাকে কেউ ফোন করেছে। মনে হয় না যে উনি কাউকে ডেকেছিলেন। কিন্তু আপনার ঘরের ভেতরে টেবিলের উপর দুটো জলের গ্লাস পাওয়া গেছে। এতে আমরা অনুমান করে চলছি যে আপনার স্ত্রী নিশা হয়তো এদের দুজনকে চিনতেন না। এরা আপনার ফ্ল্যাটের ভিতর নিজেদের শার্টও পাল্টেছিল। হতে পারে রক্তের ছিটা লেগে গেছিল। কিন্তু এরা কে স্যার? আর আমার স্ত্রী আর বাচ্চাকে কেনই বা মারল? হয়তো কেউ পুরনো শত্রুতার বদলা নিয়েছে। শত্রুতা একজন মহিলার একটা বাচ্চার সঙ্গে, আর তা ওইভাবে। এই 2 তারিখে তো আমাদের কথা হয়েছিল। হ্যাঁ, আপনি বলছিলেন 2 তারিখে কথা হয়েছিল। সব ঠিকঠাক ছিল। রাহুল ওর নতুন টয় হেলিকপ্টার নিয়ে খেলা করছিল। আমি নিশাকে বলেছিলাম যে আমার লিভ স্যাংশন হয়ে গেছে 14 থেকে 18। বাড়িতে ফিরছি আমি। বাড়িতে বিনয় পান্ডে আমাদের ব্যাংকে প্রায় 15 বছর ধরে কাজ করছে। গত বছরই পাটনা সিটির একটা ব্রাঞ্চের ম্যানেজার হয়েছেন। প্রমোশন আর ট্রান্সফার একই সাথে। নিশা দেবী আর রাহুল একসাথে এখানে রাঁচিতে থাকতো। বিনয় 3 বছর আগে রাঁচিতে পোস্টিং হয়ে আসে। তখন রাহুল খুব ছোট ছিল। বৌদির রাঁচিটা ভালো লেগে গেল, তখন উনি বাচ্চাটা স্কুলে ভর্তির ব্যাপারটা এখানেই করলেন। বিনয় আসতো মাসে একবার পাটনা থেকে। আর রাঁচির আগে? ম্যাডাম, আমাদের ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলের পরে প্রতি 2 বছরে প্রমোশন আর ট্রান্সফার একসাথেই হয়। বিনয় খুব উন্নতি করছিল, ওর ট্রান্সফারও অনেক জায়গায় হয়েছে। বোকারো, ধানবাদ আর ভুবনেশ্বরেও 2011 থেকে 2012, যখন রাহুলের জন্ম হয়। রাহুলের জন্ম ভুবনেশ্বরে হয়েছিল, কিন্তু নিশা দেবী আর রাহুল তো বোকারোতে থাকতো না? তো নিশা বোকারো বাপের বাড়ি গেল না কেন ডেলিভারির জন্য? কেন জাননি সেটা আমি কি করে বলতে পারবো, সেটা বিনয়কেই জিজ্ঞাসা করুন। দেখুন স্যার, আপনি না এই সিসিটিভির প্রথম দিনের ফুটেজগুলো বার করুন। এই লোকগুলো লেবারের কাজ করে, হতে পারে এরা আগেও এসেছে। আবে ওই শোন, এবার কি তুই আমাকে আমার কাজ শেখাবি? গত 3 মাসের সমস্ত ফুটেজ আমি চেক করেছি, তাতে ছিল না এরা। কোনো ব্যাপার না স্যার, আমি ঘোরাচ্ছি এদিক ওদিক ফটো আমার লোকেদের দিয়ে। স্যার, ফরেন্সিক রিপোর্ট অনুসারে গ্লাসে নিশা পান্ডের ফিঙ্গারপ্রিন্টস ছাড়াও ফিঙ্গারপ্রিন্টসের 2টো আরো সেট পাওয়া গেছে। স্যার, ওই চিহ্ন দুটো এই হত্যাকারীরই মনে হয়। কিন্তু এরা দুজনে পান্ডে পরিবারের সঙ্গে কিভাবে কানেক্টেড সেই ব্যাপারে আমাদের কাছে কোনো খবর নেই। একটা ব্যাপার তো ঠিক, নিশা পান্ডে এদের দুজনকে চিনতেন। স্ত্রী আর সন্তান রাঁচিতে থাকতো আর স্বামী পাটনায়। দুজনের মধ্যে কারো অ্যাফেয়ার্সও থাকতে পারে। নিশা পান্ডের কল রেকর্ডসে তো এরকম কিছু পাইনি স্যার। বাকি বিনয়ের ব্যাংকার বন্ধু অভিষেকের কল রেকর্ডস আনতে বলেছি আমি। এই বিনয় পান্ডে ফোন রেকর্ডস দেখো, ইনসাইড জবের পসিবিলিটিও থাকতে পারে। স্যার, একটা বিষয় খটকা আছে। নিশা আর বিনয়ের বিয়ে 14 বছর আগে হয়েছিল, কিন্তু ওদের প্রথম সন্তান রাহুল 5 বছর আগে হয়েছে। হ্যাঁ, তো কেরিয়ারের চক্করে হয়তো ফ্যামিলি প্ল্যানিং লেটে করেছে। হতে পারে, এখনকার দিনে এটা প্রায়শই হয়। কিন্তু স্যার, আরেকটা ব্যাপারে খটকা আছে, যে নিশা ও ডেলিভারি ভুবনেশ্বরে করিয়েছে, তাও একা। না ও বোকারো বাপের বাড়ি গেছে, না শ্বশুর বাড়ি। স্যার, এটা কিন্তু খুব কমই হয়। শালিনী, তুমি বাচ্চার মধ্যে কিছু দেখতে পাচ্ছ? স্যার, অ্যাঙ্গেলটা তো বলতে পারছি না, কিন্তু একটা ফিলিংস আছে, ধোঁয়াশা। এই ধোঁয়াশা হাটাও এবং দেখো, সব তথ্য বের করো এই কাপেলের আচাটা। শালিনী, তুমি বাচ্চার মধ্যে কিছু দেখতে পাচ্ছ? স্যার, অ্যাঙ্গেলটা তো বলতে পারছি না, কিন্তু একটা ফিলিংস আছে, ধোঁয়াশা। এই ধোঁয়াশা হাটাও এবং দেখো, সব তথ্য বের করো এই কাপেলের আর বাচ্চাটার। মা, একটা ভালো খবর আছে, মানে ভীষণ ভালো খবর। মা, নিশা প্রেগনেন্ট। ভগবান দেরি করে দিল, কিন্তু দিল তো। বিনয়, এটা সত্যি খুব আনন্দের খবর। তুই বরং আজকেই নিশাকে নিয়ে বোকারোয় চলে আয়। আরে মা, এটা কি করে? আমি বলে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু না শুনতে চাই না। এখানে আমি আর নিশার মা দুজনে মিলে মা আর বাচ্চার এত যত্ন নেব,
সারা জীবন মনে থাকবে। না না নিশা, না আমি তোর কোনো কথা শুনবো না জামাই বাবাজির। তুই আসছিস মানে আসছিসই। কিন্তু মা, ডাক্তারবাবু আমাকে জার্নি করতে বারণ করেছে। এটা তুই ঠিক করিসনি নিশা, 5 মাস বাদে আমাদের বলছিস। তুমি তো এটা ভালো করে জানো মা, কমপ্লিকেশন প্রথম থেকেই ছিল। যখন ডক্টর আমাকে প্রথম বললো, তারপরে তো আমি সবার প্রথম তোমাকেই বললাম। আচ্ছা ঠিক আছে, দেখ মা, তুই ফ্লাইটেই আসিস আর যাতেই আসিস, আসতে তো তোকে হবেই। আপনি ভুবনেশ্বরে গিয়েছিলেন গঙ্গা দেবী? আসলে ওরা দুজনই বারণ করেছিল, বলেছিল সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, আসার কোনো দরকার নেই। রাহুল হঠাৎ করে 1 মাস আগেই চলে এলো, আর আমরা যাব কি না যাব দোটানাতেই ছিলাম। আর ডেলিভারির সঙ্গে সঙ্গেই আমরা ওর কাছে গেলাম। আমরা সবাই কত খুশি ছিলাম, নাতি হয়েছিল আমাদের। পুরো 9 বছর কি না সহ্য করেছে ও, কি করেনি ও, কত ডাক্তার, কত ওষুধ, কত আশীর্বাদ, কত মানত, কত ব্রত উপবাস। যখন আমরা ভুবনেশ্বর গিয়েছিলাম না, তখন কত আনন্দ দেখেছিলাম ওদের চোখে মুখে। আর এখন স্যার, বিনয়ের ওই ব্যাংকার বন্ধু অভিষেকের কল রেকর্ডস তো একদম ক্লিন। ওই 2 খুনির ফটো দেখিয়েছো ওকে? ইয়েস স্যার, আমি দেখিয়েছিলাম। স্যার ওরও একই কথা, ওই দুজনকে চেনে না। যদি সবাই বলে থাকে যে কেউই চিনতে পারছে না, তাহলে নিশ্চয়ই কেউ আছে যে মিথ্যে বলছে। স্যার সত্যি বলতে মিথ্যে আর ঘোটালা এ দুটোই এই বাচ্চাটার ডেলিভারি নিয়েই আমার মনে হচ্ছে। স্যার দেখুন, 9 বছর আগে ফার্টিলিটি ট্রিটমেন্ট আর টেস্ট শুরু হয়েছিল, যথেষ্ট ফ্রাস্ট্রেশন ছিল হয়তো, আর তারপরে নিশা প্রেগনেন্ট হলো। স্যার পুরো 5 মাস ধরে নিশা এই কথাটা কাউকে বলেনি। স্যার এটা কি করে পসিবল হতে পারে? তার উপরে আবার ডেলিভারির সময় না ওর বাপের বাড়ি বোকারোতে গেল, আর নাই সেখান থেকে কাউকে আসতে দিল, আর নাই শ্বশুর বাড়ির কাউকে। স্যার ও এটা কেন করেছিল? যেমনটা এখন অনেক হয়, গর্ভ হয়তো অন্য কোনো মহিলা ধারণ করেছিল, সারোগেসি, আর ওনারা এই ব্যাপারটা পার্সোনাল রাখতে চেয়েছিল, কাউকে জানাতে চায়নি হয়তো। ইয়েস স্যার, অন্তত ওদের পেরেন্টস, মা তো বাইরের কেউ নয় স্যার, এই জন্যই সন্দেহ হচ্ছে। স্যার, আমি কোনো আলোচনা করতে চাইছি না, কিন্তু আমার যেটা সত্যি মনে হচ্ছে আমি সেটাই বলবো। এই নাকি রাহুল এদের দুজনের সন্তান নয়? রাইট স্যার। এই ব্যাপারটা আমিও নোটিস করেছিলাম যখন আমি রাহুল আর ওর মাকে পোস্টমর্টম রুমে দেখেছিলাম। বাচ্চার চোখ, নাক, এমনকি রং নিশার থেকে একদম আলাদা। স্যার আমার মনে হচ্ছে এই পুরো ঘটনাটা কোথাও না কোথাও বাচ্চাকে নিয়ে হয়েছে। ভিতরে ঢুকে দেখা যাক এই ব্যাপারটায় আদৌ কোনো সত্যতা আছে কিনা। 5 বছর আগে এই পান্ডে দম্পতি ভুবনেশ্বরে কোথায় ছিল, কি হয়েছিল? ম্যাডাম, অল্প না, যথেষ্ট গড়বড় এখানে। সবকিছু বলো শান্তা। ম্যাডাম এখানে জয় জগন্নাথ কলোনিতে থাকতো বিনয় আর নিশা পান্ডে। 2011 আর 12-তে আশেপাশের বাড়িতে কথা বলেছি, ঘুরিয়ে ফিরিয়ে 4-5 জনের সঙ্গে কথা বলেছি। আর ম্যাডাম এটাই যে আমাদের সন্দেহ করার মতো অনেক কিছুই আছে বাচ্চার ব্যাপারে। হ্যাঁ ম্যাডাম, প্রতিবেশীর কেউই নিশাকে পুরো প্রেগন্যান্সির সময় একবারও বাইরে আসতে দেখেনি। কিন্তু আমি মেটারনিটি হোম চেক করতে বলেছিলাম, ওটা করেছিলে? হাউজিং কলোনির আশেপাশে প্রায় 15টা নার্সিং হোম আর ক্লিনিক আমি চেক করেছি, কিচ্ছু পাইনি ম্যাম। শান্তা আরো খোঁজো। ভুবনেশ্বর বড় শহর ম্যাম, এখানে অনেক হসপিটাল আর মেটারনিটি হোম আছে, কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশন তো একটাই যেখানে সব জন্ম আর মৃত্যুর রেকর্ড থাকে। কিন্তু ম্যাডাম 2011 আর 2012-র মধ্যে কোনো বিনয় পান্ডে আর নিশা পান্ডের বাচ্চার রেকর্ডই হয়নি। তাহলে এই বাচ্চাটা এলো কোথা থেকে? খবর পেলাম যে এদের বাড়িতে একটা মেয়ে কাজ করতো, রুক্মিণী নামের। এই বাচ্চাটার রহস্য কি এই ডবল মার্ডারের কেসটা খুলবে? স্যার, এই বাচ্চার জন্ম নিয়ে একটা মিস্ট্রি আছে ঠিকই, কিন্তু এটা ডিরেক্টলি ডাবল মার্ডারের সঙ্গে কানেক্টেড থাকবে এটা বলা ঠিক হবে না।
স্যার আমাদের এই কাজটা কনস্টেবল শান্তা সহজ করে দিচ্ছে। স্যার ওই চাকরানি রুক্মিণীর সম্বন্ধে খোঁজ নিচ্ছে। স্যার মনে হচ্ছে এই বাচ্চাটা বিনয় আর নিশার নয়। কিন্তু এই দুই খুনির কি ব্যাপার? ওরা দুজনে কি ওখানে কোনো পার্সোনাল শত্রুতার জন্য গেছিল? স্যার এই দুজনে মোবাইল বা গয়না কিছু চুরি করেনি, তার মানে চুরির উদ্দেশ্যে এরা আসেনি। একটা ব্যাপার তো পরিষ্কার যে নিশা এদের দুজনকে চিনতেন, না হলে দরজা খুলে ওদেরকে ভেতরে বসিয়ে জল কেন খাওয়াতেন? এমনটা তো নয় যে বিনয় কিছু লুকোচ্ছে। স্যার আমি এটা চাই যে নিশার আমার ছেলের খুনি ধরা পড়ুক আর ওরা শাস্তিও পাক, কিন্তু ততদিন আমি এ বাড়িতে থাকতে পারবো না যেখানে ওদের ভয়াবহ হত্যা করা হয়েছিল, তাও শুধু 1 সপ্তাহ আগে। কিন্তু এই মুহূর্তে ইনভেস্টিগেশন খুব করুণ অবস্থায় রয়েছে, আর সেই কারণে আপনার শহরে থাকাটা খুব জরুরি। আপনি চাইলে অন্য কোথাও শিফট করুন, কিন্তু প্লিজ আপনি শহর ছেড়ে যাবেন না। পুলিশ বলল যে ওরা দুজন আসার সময় বৌমাই দরজা খুলেছে, ওদেরকে জল দিয়েছিল, ওরা জল খেয়েছে, আর তারপরে আমাদের বৌমাকে আর রাহুলকে মেরে ফেললো। পুলিশ এ কথাটা আমাকে বলেছে, অনেকবার বলেছে। আর এই কথাটা তুমি আবার কেন বলছো? কিন্তু আমাদের নিশা ওদের দুজনকে কিভাবে চিনতো? আমি কি করে বলবো? আমি তো 1 বছর ধরে পাটনাতে ছিলাম, দেখে তো লেবার মনে হচ্ছে। হয়তো কোনো কাজে আগে ডেকেছিল, সেজন্য হয়তো কোনো কাজ করার জন্যই ডেকেছিল, আর কি। হ্যাঁ, তোমার মা কোথায় গো? মা এসে গেছে। রুক্মিণী, আমি কনস্টেবল শান্তা। হ্যাঁ ম্যাডাম। 5 বছর আগে এখানে বিনয় আর নিশা পান্ডে থাকতো। তুমি কাজ করতে না ওদের বাড়িতে? হ্যাঁ করতাম। 2 বছর ছিল ওরা। 2 বছরে তুমি কাজ করতে? হ্যাঁ। নিশা প্রেগনেন্ট ছিল, আর এই ভুবনেশ্বরেই কি ওর বাচ্চার জন্ম হয়? হ্যাঁ ম্যাডাম, রাহুল নাম ছিল ওই বাচ্চাটার, খুব ভালো ছেলে। কিন্তু ব্যাপারটা কি? নিশা পান্ডে আর বাচ্চা রাহুল দুজনেরই খুন হয়েছে। দেখো রুক্মিণী, যা যা জানো সব বলে দাও। বিনয়, আপনি কি রাহুলের বাবা? এটা আবার কি ফালতু প্রশ্ন? প্রশ্নটা সোজা, এই কেসটা ফালতু। দ্বিতীয়বার জিজ্ঞেস করছি, রাহুল কি আপনার আর নিশার ছেলে ছিল? ওই 2 বছরে ভুবনেশ্বরের কোনো হসপিটাল বা কোনো মিউনিসিপ্যালিটির কোথাও কোনো রেকর্ড বা প্রমাণ নেই যে বিনয় আর নিশার বাচ্চা হয়েছিল। কিন্তু একজন লোকাল ডাক্তার, ডক্টর নীলশ্রী জিনা, অমূল্য চাকি, ডাক্তার নীলশ্রী জিনার থেকে আমরা প্রমাণ পেয়েছি যে ওই সময় তুমি প্রেগনেন্ট ছিলে, রুক্মিণী সাহু। আর তুমি যেটা প্রমাণ করতে চাইছিলে যে ওই প্রেগনেন্সির বাচ্চা মারা গেছে, তারও কোনো প্রমাণ নেই। আমি মরা বাচ্চার জন্ম দিয়েছিলাম ম্যাডাম। তাহলে ডেথ সার্টিফিকেট কোথায়? সেটা তো নেই। আর তুমি আমাদেরকে মিথ্যে বললে যে নিশা প্রেগনেন্ট ছিল, কিন্তু তুমি আমাদের এটা বলনি যে তুমি প্রেগনেন্ট ছিলে। দেখো রুক্মিণী, আমাদের পুরো সন্দেহ আছে যে নিশার সন্তান রাহুল তোমার ছেলে। আর এখন যখন নিশা রাহুল দুজনেই মার্ডার হয়েছে, এবার তুমি আমাদের সত্যি না বললে তাহলে আমরা এটা ধরেই নেব যে নিশা রাহুলের মার্ডারে তোমার নিশ্চয়ই হাত আছে। ভেবে নাও এবার। এই মার্ডারের সঙ্গে এই কথাটার সম্পর্কটা কি? বিনয়বাবু, প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো সম্পর্ক থাকে, আর ইনভেস্টিগেশনের সব সম্পর্কগুলোকেই ভালো করে দেখা দরকার, তবেই সত্যিটা সামনে আসে। আপাতত আমি এই সত্যিটা জানতে চাই যে আমার স্ত্রী আর ছেলেকে কারা খুন করেছে। আর আমায় আপনার অতীতের ঘটনাটা জানতে হবে। আপনি কেন বলেননি যে রাহুল আপনার আর নিশার বায়োলজিক্যাল ছেলে নয়? এটা কি ধরনের কথা বলছেন? বিনয়বাবু, কথাটা ঘুরিয়ে বা লুকিয়ে কোনো লাভ নেই।
আমরা রাহুলের বায়োলজিক্যাল মাকে ট্রেস করেছি ভুবনেশ্বরে, রুক্মিণী সাহু। আপনি আমায় এটা বলুন যে আপনি কি রাহুলকে রুক্মিণীর কাছ থেকে 3 লাখ টাকা দিয়ে কিনেছিলেন? আমি আমার বাচ্চাকে বেচবো কি করে সাহেব? না রুক্মিণী, আমরা তোমার বাচ্চা কিনে নিচ্ছি না। আমরা শুধু তোমার বাকি বাচ্চাকে মানুষ করার জন্য একটা ছোটখাটো গিফট দিচ্ছি, মানে সাহায্য করছি তোমাকে। দেখো রুক্মিণী, জগন্নাথ তোমাকে দুটো সুন্দর এবং সুস্থ বাচ্চা দিয়েছে। তুমি তো দেখেছো যে আমরা বাচ্চা পাওয়ার জন্য কত কি না করেছি। কিন্তু ডাক্তারও আমাদেরকে বলে দিয়েছেন আমি তো বাচ্চা গর্ভ ধারণই করতে পারবো না। রুক্মিণী, আমরা এই বাচ্চাটাকে একেবারে আপন করে নেব। ওকে আমরা খুব ভালোভাবে মানুষ করব, ওর সমস্ত ইচ্ছে পূর্ণ করব। এটা আমি তোমাকে কথা দিচ্ছি। প্লিজ তুমি ব্যাপারটা একবার ভেবে দেখো। আমি হাত জোড় করছি তোমার সামনে, প্লিজ। আমার বড় একজন দিনমজুর ম্যাডাম, যেদিন কাজ পেত সেদিন টাকা আসতো বাড়িতে। আমি বাড়ি বাড়ি কাজ করে ওই বাচ্চাটাকে অত ভালো মানুষ করতে পারতাম না যা যা ওরা করতে পারতো। আর ওরা 3 লাখও দিতে রাজি হয়েছিল। না না ম্যাডাম, আমি টাকার জন্য আমি বাচ্চাকে বিক্রি করিনি। আমি এইটুকু ভেবেছিলাম যে আমার আর 2টো ছেলে মেয়ে দুমুঠো ভাত খেতে পাবে, ব্যাস জগন্নাথের দিব্যি। আমি টাকার জন্য ওকে বিক্রি করিনি। অ্যাডাপ্ট করার প্রসিডিওর অনেকটাই লম্বা হয়। আর সত্যি বলতে আমরা কাউকে জানতে দিতে চাইনি যে রাহুল আমাদের বাচ্চা নয়। রাহুলকেও না, এই কথাটা শুধু নিশা আর আমিই জানতাম। আমি ওদের দুজনকে পাগলের মতো ভালোবাসতাম। সব সময় এটা ভাবতাম যে যদি ওরা আমার সঙ্গে পাটনাতে থাকতো। এত স্বপ্ন দেখেছিলাম ওদের জন্য আমি, কিন্তু আজকে ওরা দুজন আমার স্বপ্ন হয়ে গেছে। একটা ভয়ঙ্কর স্বপ্ন। এই ভয়ঙ্কর স্বপ্নটা আপনি তৈরি করেছিলেন বিনয় পান্ডে? কি বললেন আপনি? নিশা আর রাহুলের খুনটা কি আপনি করিয়েছেন? আপনার সাহস কি করে হলো এই কথাটা আমাকে জিজ্ঞেস করার? বিনয়বাবু, আমাদের সাহসটাকে সাইডে রাখুন। আপনি শুধু প্রশ্নের উত্তর দেওয়ার সাহস করুন। আপনি এরকম নোংরা অপবাদ আমাকে কি করে দিতে পারেন? কেননা ঘটনাটাই এত জঘন্য হয়েছে, তাই না? দেখুন বিনয়বাবু, এই দুজন খুনি অপরিচিত ছিল না। হয়তো নিশা ওদের চিনতেন। কিভাবে চিনতেন? আমি কি করে জানবো? আমি তো পাটনাতে ছিলাম। তাহলে পাটনা থেকেই সুপারি দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন ওদের দুজনকে নিশা আর রাহুলকে খুন করতে। এটা তো কোনো রকেট সায়েন্স নয়। আমাদের শুধু জানতে হবে এই রকেট ফায়ার হলো কেন, কি কারণে আপনি এতটা বড় এবং ভয়ঙ্কর পদক্ষেপ নিলেন। নিজের স্ত্রীর সঙ্গে ওই বাচ্চাটাকেও মেরে দিলেন, যে হয়তো আপনার নিজের রক্ত নয়, কিন্তু 5 বছরের ছোট্ট বাচ্চা ছিল তো। শাট আপ, জাস্ট শাট আপ, ওকে? দ্বিতীয়বার আপনি আমাকে এটা বলবেন না যে ও আমার নিজের ছেলে নয়। আপনি আমাদের প্রাইভেট কথা জানতে পেরে গেছেন যে আমরা রাহুলকে দত্তক নিয়েছিলাম, তার মানে আপনি এটা বলবেন যে রাহুল আমার নিজের বাচ্চা নয়? মেরেছেন কেন বিনয় পান্ডে? আমি মারিনি। আমি নিজের থেকে বেশি ভালোবাসতাম ওদের দুজনকে। শুধু কি বাচ্চা জন্ম দিলে নিজের হয়ে যায়? বাচ্চাদের লালন পালন করার কি কোনো গুরুত্ব নেই আপনার কাছে? মেরেছেন কেন? আপনাদের মতো লোকেরা না, যাদের খুব সহজেই বাচ্চা হয়ে যায়, আমাদের কষ্ট আপনারা কোনোদিন বুঝবেন না। ওই 9 বছর আমরা অনেক কষ্ট পেয়েছি, কিন্তু শুধু আমাদের ভালোবাসা আমাদের শক্তি ছিল। নিশা আর আমি অনেক কষ্ট একসঙ্গে সহ্য করেছি। একে অপরের পাশে আমরা সব সময় থাকতাম। ওই সমস্ত টেস্ট করার সময়, সব জায়গায় প্রার্থনা করার সময়, মন্দির, মসজিদ, হসপিটাল, ল্যাবরেটরিতে অনেক ঘুরেছি আমরা একে অপরকে শক্ত করে ধরে। ওই ভয়ঙ্কর 9 বছর পরে আমাদের জীবনে রাহুল আসে। একে অপরকে শক্ত করে ধরে ওই ভয়ঙ্কর 9 বছর পরে আমাদের জীবনে রাহুল আসে। ইম্পসিবল। আমি ওকে 15 বছর ধরে খুব কাছ থেকে চিনি। পাটনা পোস্টিং এর পরও ওর কাজে কোনো খামতি ছিল না। হ্যাঁ, তবে পারিবারিক অশান্তির মধ্যে একটু ছিল। স্যার, এটা কিরকম প্রশ্ন? ওই দুজনও রাহুলকে খুব ভালোবাসতো, আর এখন এই মুহূর্তে জানলাম যে রাহুল নিজের রক্তের ছেলে নয়। কিন্তু একটা কথা স্যার, তাতে কি হলো? মানসিক অবস্থা
বিনয় পান্ডে একজন সিনিয়র ব্যাংক অফিসার ছিলেন। বিনয় প্রতি মাসে যখন 3-4 দিনের জন্য আসতো, ওরা নিশার মধ্যে কি কোনো অশান্তি হতো? যদি আপনি এটা বলতে চান যে জোরে জোরে চিৎকার বা মারপিট হতো কিনা, আমি বলবো হতো না। নিশার একলা তো অবশ্যই লাগতো, কিন্তু সে তো সব লং ডিস্টেন্স কাপেলেরই হয়। কিন্তু নিশা কি আপনার সঙ্গে কখনো কিছু শেয়ার করেছে, নিজের বিয়ে নিয়ে কোনো সমস্যা বা কিছু? কখনোই না। ওদের দুজনের সম্পর্ক খুব ভালো ছিল, যেটা প্রায়শই বাচ্চা এসে গেলে লোকের মধ্যে কমে যায়। তো বাচ্চাকে নিয়ে কোনো সমস্যা? বাচ্চাকে নিয়ে সমস্যা? স্যার কি বলছেন আপনি? স্যার এদের ব্যাপারে এখনো অবধি কোনো খোঁজের কোনো খবর দেয়নি। আর স্যার এরা দুজন হিস্ট্রি শিটারও নয়। কিন্তু এরা দুজনেই নিশা পান্ডেকে জানতো, আর ডেফিনেটলি বিনয়ও এদেরকে চেনে, শুধু আমাদের মিথ্যে বলছে। কিন্তু স্যার বিনয়ের ব্যাকগ্রাউন্ড তো চেক করেছি, একটাও লোক না বিনয়ের ব্যাপারে না ওর বিয়ের ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলেছে। অ্যাকচুয়ালি এদের লাইফ খুব সেটেলড ছিল, ব্যাংকের টপ স্যালারি ছিল, বোকারোতে একটা ফ্ল্যাট রয়েছে, রাঁচিতে একটা গাড়ি রয়েছে, পাটনা একটা গাড়ি রয়েছে। মানে যদি আপনি ওপর থেকে দেখেন স্যার, সত্যিই পরিবারটা কিন্তু খুব হাসি আর খুশি। স্যার আমি এই বিনয় আর নিশার ফোন রেকর্ডসটাকে 10 বার চেক করেছি, কোথাও কোনো অ্যাফেয়ারের আজ পর্যন্ত পাইনি, না স্বামীর না স্ত্রীর। তাহলে ব্যাপারটা কি? এমন কোন ব্যাপার যেটা মিস হয়ে যাচ্ছে? নিশার বডিতে গয়না ইনট্যাক্ট, মোবাইল ফোন ইনট্যাক্ট, কভার থেকে কোনো জিনিস চুরি হয়নি, শুধুমাত্র মা আর ছেলের গলা কাটা হয়েছে। কিন্তু তার আগে দুজন খুনি জল খেয়েছিল, যারা একেবারেই পেশাদার নয়। যদি হতো এ, মোডস অফ অপারেন্ডি আলাদা হতো, বি, সবকিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যেত, যাতে আমাদের মনে হয় এই কেসটা রবারি কাম মার্ডারের। আর মোস্ট ইম্পর্টেন্টলি, নিশা ওদেরকে চিনতেন, না হলে উনি দরজা খুলে ওদেরকে ঘরে বসিয়ে জল কেন খাওয়াবেন? রাহুল, বাবা কি বলেছিল? হেলিকপ্টার বাগানে চালাতে বলেছিল, ঘরের মধ্যে তো না। যদি ভেঙে যায় তাহলে কিন্তু দ্বিতীয়বার আর পাবে না। আরে সোনা শোন না, আমি তো তোর জন্য কথাই বলতে পারছি না। মা হয়ে গেছে, লাস্ট রাউন্ড। নিশার হয়তো কোনো আইডিয়াই ছিল না যে ওর উপর অ্যাটাক হবে। আর বাচ্চা তো ছাড়ো, হয়তো এরা দুজন নিশার বাচ্চাকে মারতে এসেছিল স্যার, মানে পাঠানো হয়েছিল। স্যার আমি ভুবনেশ্বরের রাহুলের বায়োলজিক্যাল মা রুক্মিণী আর ওর হাজবেন্ড দুজনেরই ব্যাকগ্রাউন্ড চেক করেছি। স্যার একেবারেই সাদাসিধে মানুষ, দুবেলার খাবারও খুব কষ্ট করে জোটে ওদের। তো স্যার নিজের বাচ্চাকে খুন করানোর জন্য পেশাদার খুনিকে কি করে হায়ার করবে এরা, আর কেন? কিন্তু কেন জানি না আমার সন্দেহের তীরটা এই বিনয় পান্ডের দিকে আটকে গেছে। কিন্তু স্যার ওর বিরুদ্ধে তো আমাদের সুতোর মতো কোনো প্রমাণ নেই। ওটাই তো, লোকটা সিনিয়র ব্যাংক ম্যানেজার, খুব বুদ্ধিমান, খুবই ক্যালকুলেটেড পদ্ধতিতে এই বিনয় পান্ডে সমস্ত সূত্র এবং প্রমাণগুলোকে কভার আপ করেছে। শুধুমাত্র এটা জানতে হবে কেন ও মেরে ফেললো নিজের স্ত্রী আর সন্তানকে। আমি এই ব্যাপারটায় নিশ্চিত যে আমাদের অপরাধী বিনয় পান্ডে। এই একা থাকাটা আমাকে একা থাকতে দেয় না নিশা। দিনটা তো যে কোনো ভাবে কেটে যায়, কিন্তু সন্ধে হতেই কুড়ে কুড়ে খায় আমাকে। আর রাতে মনে হয় দম বন্ধ হয়ে আসছে, কোনো খাবার আমার গলা দিয়ে নামতেই চায় না। শুধু বেঁচে থাকার জন্য নুডলস বানাই। একটু ভালো করে ভেবে দেখো, রাঁচিতে রাহুলের জন্য সবকিছু ঠিকঠাক আছে, স্কুল, ওর বন্ধু
বন্ধু বান্ধব সবকিছু ঠিক আছে। কিন্তু আমাদের কি হবে? আমাদের কি বিনয়, আমরা 9 বছর দুজনে একসাথে কাটিয়েছি। যদি সেই সময়টা আবার ফিরে আসতো, যখন তুমি আমার জন্য সময় বের করতে। আমরা এখন পেরেন্টস হয়ে গেছি, আমাদেরকে তো এটা বুঝতে হবে। এই পেরেন্টস হতেই একটা কাপলের মধ্যে সবকিছু কেন শেষ হয়ে যাবে? তোমাকে কে বলেছে যে আমাদের মধ্যে কিছু নেই? এটাই তো আমাদের ভালোবাসা, যেটা রাহুলের উপরে ইনভেস্ট করছি। আমার মনে হচ্ছে আমরা ভুল ইনভেস্টমেন্ট করেছি। কি? এই বাচ্চাটার জন্যই আমরা দূরে সরে গেছি। রাহুল যদি না থাকতো, তাহলে তুমি আমার কাছে থাকতে। বিনয়, রাহুল যদি আমাদের জীবনে না আসতো, তাহলে একদিন ওই দুঃখ আর কষ্টে আমাদের জীবন আরো খারাপ হয়ে উঠতো। নিশা, সত্যি তো এটাই যে তুমি রাহুলে মত্ত হয়ে গেছো। তোমার এটা পড়ে না যে আমরা আগে একসঙ্গে কতটা সময় কাটাতাম, কিন্তু আমি এত টাকা ইনকাম করছি, ইনভেস্ট করছি, কিন্তু জীবন থেকে জিরো রিটার্ন পাচ্ছি। সবকিছু তো নেগেটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ তোমার চিন্তা ভাবনা হচ্ছে। বিনয়, তুমি এটা কেন বুঝতে পারছো না? যেটা তুমি ইনকাম করছো, যেটা ইনভেস্ট করছো, সেসব তো আমাদের জন্য, তাই না? তোমার জন্য, আমার জন্য, রাহুলের জন্য। আর সেটা আমাদের নয়। হ্যালো বিনয়, তুমি কিন্তু এই কথাটা ঠিক বললে না। কেন? এটা না বললে কি সত্যিটা বদলে যেত? এটা না বললে কি আমার একা থাকাটা, আমার কষ্ট কি কমে যাবে? বিনয়, আমি যেটা ভাবি সেটাই বলি, যেটা বলি সেটা করি, আর যেটা করি সেটা হয়েও যায়। আর এখন আমি তোমার কথার মধ্যে স্বার্থ খুঁজে পাচ্ছি। এতটা সেলফিশ কবে থেকে হলে? বিনয় প্লিজ, তুমি এইভাবে প্রেসার ক্রিয়েট করো না। আর এই একা থাকাটা আমাকে যে প্রেসার দিচ্ছে, সেটার বেলা ট্যাকেল করো সেটা, নিজেকে নিজে ব্যস্ত রাখতে শেখো। কিন্তু আমি পাটনায় ফিরছি না। আর সেখানে আমি পাটনাতে আছি। কেন কি? তুমি তো পাটনায় আর বেশি দিন থাকছো না। প্রত্যেক 2 বছর অন্তর অন্তর তোমার বদলি হয়ে যায়। রাহুলের স্টেবিলিটি সব থেকে ইম্পর্টেন্ট এই সময়। রাহুলের সবকিছু তোমার কাছে ইম্পর্টেন্ট ছিল, আছে আর থাকবে। আমি তো কিছুই না, তাই না? রাহুলের সাথে কম্পিটিশন করছো তুমি নিজের ছেলের সঙ্গে? কেমন হয়ে গেছো তুমি? আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু আমি জানি তোমার কি হয়েছে। তুমি একজন বান্ধবী, একজন প্রেমিকা, একজন স্ত্রী কখনো ছিলে, এখন শুধু মা, আর তাও এমন একটা বাচ্চার যে... প্রণাম সাহেব। এ কি কথা বলছেন সাহেব? নিজেরই বউ বাচ্চাকে? সব ঠিক আছে তো সাহেব? কি ঠিক আছে কি নেই সেটা জানা তোদের কাজ নয়। 4 লাখ টাকা দিচ্ছি, কাজটা করে ফেলতে হবে। কোথায় করতে হবে সাহেব? কবে করতে হবে? রাঁচি, অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। কিন্তু তোরা দুজন আমাকে একবারও ফোন করবি না, আর না আমি তোদের ফোন করব। এই নে অর্ধেক টাকা, বাকিটা কাজ হয়ে যাওয়ার পরে পাবি। এখানে এসে দিয়ে যাব। আরে জীবনে সুরেশ, তোমরা দুজন হঠাৎ এখানে? ম্যাডাম, ওই রাঁচিতে এসেছিলাম একটা কাজে। বিনয় বাবুর থেকে জানতে পারলাম যে আপনি আর বাবু এখানেই থাকেন, তাই ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। ফার্নিচারের কোনো কাজ থাকলে আমাদের বলুন। ফার্নিচারের আপাতত এখন কোনো কাজ নেই, কিন্তু এত দূর থেকে যখন এসেছো, চার জল খাবার একটু খেয়ে যাও। এসো এসো, ভেতরে এসো। জীবন আর সুরেশ, এই দুজন খুনির কাছে আপনি কি করে পৌঁছলেন? আমরা এই কেসে কিছুই করিনি। অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের কেসের স্ট্যাটাস একই রকম ছিল। কোনো লিড নেই, কোনো এভিডেন্স নেই। এভিডেন্স নিজে আমাদের সামনে চলে এলো এই ডাবল মার্ডারের ঠিক 3 সপ্তাহ পর। রাত্রিবেলা দরজাটা খোলা রেখেছিলে তুমি? হ্যাঁ সাহেব, ভুল করে দরজাটা বন্ধ করিনি। কিন্তু তুমি তো ভেতরে শুয়েছিলে, তুমি কোনো আওয়াজ শুনতে পাওনি? না সাহেব, আমি কিচ্ছু শুনতে পাইনি। সকালে উঠে তো দেখি জামাইবাবু ওখানে, সুরেশ ওভাবে মনে পড়ে রয়েছে। স্যার, 4 ঘন্টার মধ্যেই জীবন সবকিছু বলে দিয়েছে। ওই তার জামাইবাবুকে মার্ডার করেছে। চল বল, কেন মেরেছিস তো জামাইবাবু সুরেশকে? জামাইবাবু তো কি হয়েছে, যা খুশি করবে। চিটিংবাজি করছিল আমার সঙ্গে, আমার টাকা দিচ্ছিল না আমাকে সাহেব। কত টাকা তোকে দিয়েছিল যে তার বদলে তুই ওকে এভাবে মারলি? হ্যাঁ, অনেক টাকার ব্যাপার। কত? 1 কি 1 লাখ। তুই তো জামাইবাবুকে 1 লাখ টাকা ধার দিয়েছিলি। দেখো জীবন, মাথা খারাপ করো না। আমি বললাম তো তোমার ভাগ পেয়ে যাবে। সাহেব সব টাকা তোমার হাতেই দিয়েছিল, আর তুমি আমাকে দিয়েছো মাত্র 1। বাকি টাকাটা আমার চাই এক্ষুনি। আরে কি এখনই করছো তুমি? বললাম না
আমি এক রেখেছি, বাকি দিয়ে অন্য জায়গায় লাগিয়েছি, যখন আসবে তখন তোমায় দিয়ে দেবো। তাহলে যেখানে লাগিয়েছো সেখানে সুদের টাকা কি আমাকে দেবে তুমি? দেবে না জামাইবাবু। তুমি 4 ক্লাস পড়লে, আমি 2 ক্লাস পড়েছি। বোকা নই আমি। কথা তো বোকার মতোই বলছো। যখন আমি বলছি তুমি টাকা পেয়ে যাবে, তখন কেন কুত্তার মতো চল্লাচ্ছ? 3 সপ্তাহ হয়ে গেছে, এখন তো শুধু ঘেউ ঘেউ করছি, এরপর কিন্তু কামড়ে দেবো। এই ধমকি টমকি না অন্য কাউকে দেবে, বিশ্বাস করো না আমাকে? এক ফোঁটাও নেই। তাহলে বসো চুপচাপ। আমি জানতাম ও আমাকে আমার টাকা দেবে না, চালাকি করবে আমার সঙ্গে। এত রাগ উঠলো না আমার, একটা হাতুড়ি দিয়ে ওর মাথার ওপর মেরে ফাটিয়ে দিয়েছি। এমন কি ফার্নিচার বানিয়েছিস তুই? হ্যাঁ, যে কোনো সাহেব তোকে 4 লাখ টাকা পারিশ্রমিক দিল? বল বল। পিজুস ডেকার থানা বোকারো থেকে সাব ইন্সপেক্টর উদয় ঠাকুর কথা বলছি স্যার। হ্যাঁ উদয়, বলো। স্যার, আপনার একটা ডবল মার্ডার কেস আছে, নিশা পান্ডে আর তার ছেলে রাহুল পান্ডে। হ্যাঁ, ওটা ডেড এন্ডে আছে, এখনো কোনো লিড পাওয়া যায়নি। তুমি কোনো লিড পেয়েছো? স্যার, আমি লিড নয়, খুনিকে দিচ্ছি। কে? স্যার, এরা বোকারোর 2 মিস্ত্রি, জীবন প্রসাদ আর চামেবাবু সুরেশ ঝা। এদের 4 লাখ টাকা সুপারি দিয়েছিল নিশার হাজবেন্ড বিনয় পান্ডে। মানে আমাদের সন্দেহটা একদম ঠিক। বলুন, কিছু জানতে পেরেছেন? একদম জানতে পেরেছি বিনয়বাবু, কিন্তু দুজনের মধ্যে শুধু একজনই ধরা পড়েছে। জীবন প্রসাদ সুরেশ ঝার মার্ডার করে দিয়েছে 4 লাখ টাকার জন্য। আপনারা নিশা দিদির কথা শুনে আমার ভালো লেগেছিল। বুকে পাথর রেখে আমি আমার ছেলেটাকে আপনাকে দিয়েছি। আপনি কি করলেন? আপনার সোনার থালা থেকে ভালো তো আমার ঘরে 2 মুঠো ভাত ছিল। বাচ্চাটা আমার বেঁচে তো থাকতো। একাকিত্ব কখনো কোনো মোটিভ হয় মার্ডারের? ওর মনে হলো দত্তক নেওয়া ছেলেটা ওর আর বউর মাঝখানে আসছে। আপনি কি শিওর যে আর কোনো কারণ ছিল না? এই বিনয় পান্ডের কোনো অ্যাফেয়ার, কোনো অন্য মহিলা? নো, কোনো অ্যাফেয়ার ছিল না, অন্য কোনো কারণ ছিল না। খুন করার সময় তো এই লোকটা ডিপ্রেশন আর লোনলিনেসের শিকার ছিল, কিন্তু ধরা পড়ার পর সে কৃতকর্মে পস্তাচ্ছিল। ক্রিমিনাল মস্তিষ্ক হয়তো প্ল্যানটা ভালোই করে, কিন্তু অপরাধের ইমোশনাল ফলাফলের ব্যাপারে ভাবেই না, আর হয়তো ভাবনার ক্ষমতাটাই চলে যায়। এখন এই বিনয় পান্ডেকেই নেওয়া যাক। প্রায় পারফেক্ট ক্রাইম করেছিল, কিন্তু যে লোনলিনেসটা দূর করার জন্য একটা নয় 2 মার্ডার করিয়েছিল, সেটা কি দূর হলো? না। আফসোস করলে কি সেটা কমবে? কখনো না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.